ক্রিকেট বোর্ডে আবারও একবার দৃশ্যমান হচ্ছে রাজনৈতিক প্রভাব, মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেট। তবে এরই মাঝে পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, কারণ আইপিএল পিএসএল যে মাঠে গড়ানোর আলোচনা শুরু হয়েছে। এদিকে ফুটবলে বাজে পারফরমেন্সে স্থগিত হয়ে গেছে রোনালদোর শতাব্দীর সেই সেরা চুক্তি। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি আমি সাদাতুর রাফি। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি আক্রমণ আর মিসাইলের ফুলঝুরির কারণে গেল শুক্রবার বন্ধ হওয়া আইপিএল ও পিএসএল শুরু হচ্ছে আবারও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতাই যেন খুলে দিয়েছে সেই পথ। শনিবার যুদ্ধবিরতির পর এই দুই টুর্নামেন্ট ফের শুরু করতে আলোচনায় বসেছে উভয় দেশের ক্রিকেট বোর্ড। কবে নাগাদ মাঠে গড়াবে এশিয়ার সবচেয়ে বড় এই দুই ক্রিকেট উৎসব, সেটাই জানবো ফাতিন ইশরাকের প্রতিবেদনে। সামরিক সংঘাতের জেরে বন্ধ হওয়ার 3 দিনের মধ্যেই ফের শুরুর আলোচনায় ভারত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল ও পিএসএল। শনিবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও এই দুই টুর্নামেন্ট শুরুর তোড়জোড় শুরু করেছে উভয় দেশের ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামে হামলার ঝুঁকি, নিরাপত্তা শঙ্কা সব মিলিয়ে গেল শুক্রবার স্থগিত হয়ে যায় এশিয়ার সবচেয়ে বড় এই দুই ক্রিকেট উৎসব। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় গতকাল এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পর নতুন করে আবারও এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দুটি শুরুর আলোচনা চলছে। একদিকে বিদেশি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আবারও ভারতে আসার জন্য প্রস্তুতি নিতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ। অন্যদিকে ভেন্যু চূড়ান্ত করতে আলোচনায় বসছে পিএসএল কর্তারা। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ বলছে, যুদ্ধবিরতির পর ফের পিএসএল মাঠে গড়ানোর লক্ষ্যে 6 ফ্র্যাঞ্চাইজিকেই বিদেশি ক্রিকেটারদের দুবাই এবং স্থানীয় ক্রিকেটারদের দেশে প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়া এবারের আসরে যে 8 ম্যাচ বাকি রয়েছে তা এক ভেন্যুতেই আয়োজন করা হতে পারে বলেও জানায় গণমাধ্যমটি। অপরদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ফের কবে থেকে মাঠে গড়াবে আইপিএল সে নিয়েও বৈঠকে বসছে গভর্নিং কাউন্সিল। ইতোমধ্যেই বোর্ড সব দলকে জানিয়েছে, যে সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা দেশ ছেড়ে ফিরে গিয়েছেন তারা যেন ভারতে ফিরে আসার জন্য তৈরি থাকেন। বোর্ডের সবুজ সংকেত পেলেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাদের। তবে বৃহস্পতিবারের আগে যে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই আসর শুরু হচ্ছে না এটা নিশ্চিত। পূর্বের সূচি অনুযায়ী 18 মে শেষ হওয়ার কথা ছিল আইপিএল এর গ্রুপ পর্ব, আর 25 মে হওয়ার কথা ছিল ফাইনাল। এছাড়া পিএসএল এর ফাইনালও হওয়ার কথা ছিল 18 মে, কিন্তু মাঝে এতদিন খেলা বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করা কঠিন। তবে এশিয়ার সবচেয়ে বড় এই দুই ক্রিকেট উৎসব যে শীঘ্রই শুরু হচ্ছে এটা নিশ্চিত। ফাতিন ইশরাক, কালবেলা। ক্রিকেট বোর্ডে বিন্দুমাত্র সংস্কার হয়নি, প্রচণ্ডভাবে দৃশ্যমান হচ্ছে রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেট গড়ে তোলার প্রবণতা। ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে কয়েকজন বোর্ড কর্তার সখ্যতা রয়েছে বলেও অভিযোগ আনলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি দেবব্রত পাল। বিসিবির গঠনতন্ত্র সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে ধাবিত হওয়ার পরামর্শ দিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক এই সাধারণ সম্পাদক। মিরপুরে দেবব্রতের কথা শুনেছেন সহকর্মী সাজ্জাদ খান। কালবেলার মুখোমুখি ক্রিকেট অন্তপ্রাণ একজন মানুষ, সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার, দীর্ঘদিন ধরে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন ক্রিকেট সংগঠক দেবব্রত পাল। আজ কালবেলা স্পোর্টস মুখোমুখি হয়েছে দেবব্রত পালের। শুনবো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেমন চলছে, কেমন আছে বাংলাদেশের ক্রিকেট। আসলে আমরা যদি দেখি যে বোর্ড সভাপতি মহোদয়ের দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু যেই পদগুলো শূন্য ছিল, অনেক পরিচালক পদত্যাগ করেছেন, ওই শূন্য পদগুলোতে কিন্তু পর্যায়ক্রমে নির্বাচনের ব্যবস্থা করলে বোর্ড কিন্তু আরও সুন্দরভাবে রান হতো। আমার মনে হয় এই জায়গাটায় আমাদের বোর্ড সভাপতির ফোকাস করা উচিত ছিল এবং টোটাল বোর্ডের। সবচেয়ে আশঙ্কার ব্যাপার কি, আপনি দেখবেন এখন বর্তমান পরিচালকরা তারা তো শূন্য পদগুলোতে নির্বাচন পরিচালকরা দেননি, তারা নিজেরাই এক একজন 3-4টা কমিটির চেয়ারম্যান হয়েছেন, যেটা কিন্তু একবারেই অভূতপূর্ব। এই ধরনের নজির কিন্তু বাংলাদেশ ক্রিকেটে নেই। যেই 5ই আগস্টের পর আমরা যে বিপ্লব দেখতে পেয়েছি, সেই বিপ্লবের পর তারা কিন্তু আরও বেশি দায়িত্ববান হয়ে গেছেন। তারা কিন্তু গত 15 বছর ক্রিকেটটাকে রান করেছেন, যে ক্রিকেটটা কিন্তু আমাদের সামনের দিকে তো যায়নি, বরঞ্চ আমরা অনেক পিছিয়েছি। তারা 5 তারিখের পর এসে কিন্তু আবার আরও অধিকতর দায়িত্ব
পেয়েছেন। সো যেটা হওয়ার কথা সেটাই কিন্তু হচ্ছে, ক্রিকেটের পারফরমেন্সটা নিচের দিকে যাচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট কিন্তু অনেক চেষ্টা করছেন, বাট আপনি যখন পুরাতন সেট আপটা রয়ে গেছে, তারা তো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সেই চেষ্টাটা তো করছেন না, যে কারণে বোর্ড সভাপতিও খুব একটা এগিয়ে যেতে পারছেন না। এটা তো একটা টিম ওয়ার্ক। সো আমার মনে হয় সেই টিম ওয়ার্কটা তো হচ্ছেই না, বরঞ্চ টিম ওয়ার্কটা আরও বেশি পিছিয়ে যাচ্ছে। সো এই মুহূর্তে যদি আপনি ক্রিকেটের উত্তরণের কথা ভাবেন, নতুন কমিটি ছাড়া এটার কোনো বিকল্প নাই, যেখানে দীর্ঘদিনের পরীক্ষিত সৎ সংগঠকরা এসে বাংলাদেশ ক্রিকেটের যদি হাল না ধরা হয়, তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। আমাদের নির্বাচনটা কিন্তু এখন খুব দ্রুতই কিন্তু হওয়া উচিত, বাট নির্বাচনের আগে আপনাকে ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদেশের সরকারের বাইরে কিছু নয়, কোনো প্রতিষ্ঠানের বাইরে কিছু নয়। সো আপনি যদি দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু সংস্কার হচ্ছে, বাট ক্রিকেট বোর্ড একমাত্র প্রতিষ্ঠান যেখানে এত কিছুর পরেও কিন্তু ক্রিকেট বোর্ডে বিন্দুমাত্র সংস্কার সাধিত হয়নি। এটা আপনার গঠনতন্ত্র সংস্কার হয়নি, প্রশাসনিক কাঠামোতেও কোনো প্রকার সংস্কার হয়নি। আমি জানি না এটার অন্তরায়গুলো কী কী। আমি আগেও বলেছি, বর্তমান গঠনতন্ত্রে কোনোভাবেই 25 জন পরিচালক হন। বর্তমান গঠনতন্ত্রের আলোকে সৎ নিষ্ঠাবান পরিচালক নির্বাচিত হওয়া অনেক কঠিন, তাই সংস্কার প্রয়োজন। যদি এই কনস্টিটিউশন সঠিকভাবে সংস্কার হয়, তাহলে ডেফিনেটলি আমরা যারা ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন যাবত আছি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। তবে নির্বাচনের পরিবেশ থাকতে হবে। আমরা যদি দেখি এখনও ক্রিকেট বোর্ডে আপনার প্রায় সকল পরিচালক 15-16 বছর যাবৎ তারা আছেন, তাদেরকে চেয়ারে বসে নির্বাচন রেখে এক গঠনতন্ত্রে কোনো পরিবর্তন পরিমার্জন না করে কখনোই একটি ভালো এবং কাঙ্ক্ষিত নির্বাচন কিন্তু হতে পারে না। কাজেই আমরা চাই যে আপনার একটা সুন্দর কাঠামোর ভেতরে নির্বাচিত হোক, যেন সৎ দক্ষ যারা সংগঠক আছেন তারা আসতে পারেন। আপনি দেখবেন আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় এই ব্যাপারে, ক্রিকেট বোর্ডের নির্বাচনের ব্যাপারেও কিন্তু অত্যন্ত আন্তরিক আছেন। আমরা চাই একটা সুন্দরভাবে, যদি প্রয়োজন হয় আইসিসির সঙ্গে যোগাযোগপূর্বক একটা অ্যাডহক কমিটির মাধ্যমেও কিন্তু একটা পরিচালনা পর্ষদ হতে পারে। আপনি দেখেন সামনে কিন্তু জাতীয় নির্বাচনও রয়েছে। সো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটি খুব কঠিন সময় অতিক্রম করতে হবে। সো কঠিন সময়ে ক্রিকেটের যোগ্য ব্যক্তিদের নিয়ে যদি একটা ইন্টেরিয়াম বোর্ড করেও যদি চালানো যায় আইসিসির মতামত সাপেক্ষে, তাহলে কিন্তু এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো হবে বলে আমি মনে করি। সৎ সংগঠকরা কিন্তু চলে আসবেন। তারপর আপনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে একটি সুন্দর নির্বাচন কাঠামোর দিকে আমরা গেলাম, এই জিনিসটা মনে হয় অত্যন্ত প্রয়োজন। তবে একটা জিনিস কি, সব কিছুতে বললাম না যে রাজনীতি থাকে, আমরা মুখে বলছি যে ক্রীড়াঙ্গনে আমরা রাজনীতি রাখবো না, বাট আমি রাজনীতির ইন্টারফারেন্সটা খুব প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি, যেটা ক্রিকেটের জন্য ভালো নয়। আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, সেই ফ্যাসিবাদের সঙ্গে কিন্তু আবার আমরা কারো কারো সম্পর্ক দেখতে পাচ্ছি। পাকিস্তান সিরিজ অনিশ্চয়তায় থাকলেও প্রস্তুতিতে ঘাটতি রাখছে না টাইগাররা। অধিনায়ক লিটন দাসের মধ্যে সাকিবের ছায়া দেখেন কোচ সালাউদ্দিন। দলের প্রয়োজনে ওপেনারকে 7 নম্বরে খেলানো হতে পারে। দলের সিদ্ধান্ত মেনে নিতে না পারলে জাতীয় দলে খেলার দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত মাহফুজ আহমেদের প্রতিবেদনে। ভারত পাকিস্তান উত্তেজনায় থমকে আছে ক্রিকেট বিশ্ব, তবে থেমে নেই টাইগারদের অনুশীলন। দীর্ঘ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সহকারী কোচ সালাউদ্দিন জানালেন, পাকিস্তান সিরিজ হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবে দুই দেশের ক্রিকেট বোর্ড, তবে প্রস্তুতির কমতি রাখবে না টিম টাইগার্স। জানালেন তাদের চোখটা মূলত আসন্ন টি-20 এশিয়া কাপ ও বিশ্বকাপেই। দেখুন, এটা তো আমাদের বোর্ড না, এটা আসলে বোর্ড ডিসাইড করবে এবং দুইটা বোর্ড মিলিয়ে আসলে ডিসাইড করবে আসলে সিরিজটা হবে কি হবে না। আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি, যেহেতু আমাদের সামনে এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, সেটার উপর ভিত্তি করে আসলে আমাদের ট্রেনিংটা হচ্ছে। টাইগারদের প্রিয় এই কোচ কথা বলেছেন তাদের কাপ্তানকে নিয়েও। লিটন দাসকে তিনি তুলনা করেছেন সাকিব আল হাসানের সাথেই। হয়তো একটু চুপচাপ থাকেন, কিন্তু দল ও সতীর্থর জন্য যা করা দরকার তার থেকে বেশিই করেন লিটন বলে জানিয়েছেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লিটনকে একটু আলাদা চোখেই দেখেন বলে জানান সালাউদ্দিন, কেননা ট্যাকটিশিয়ান হিসেবে লিটন বেশ ভালো। লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি, কথা কম বলে, হয়তো আপনাদের সাথে হয়তো কথা কম বলে, বা যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণা হয়ে যাবে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, বাইরে থেকে মনে হবে যে অনেক কিছু তারা হয়তো ঠিক মতো করে না, কিন্তু এজ এ টিমমেট, এজ এ টিমের লিডার হিসেবে তার যতটুকু করার তার চেয়ে বেশি হয়তো সে করে। এছাড়াও কোচ কথা বলেছেন দলে থাকা 4 ওপেনার নিয়েও। সালাউদ্দিন জানান, কে কোন পজিশনে খেলবে তার ডিসিশন নিবে দল। দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলার মানসিকতা রাখতে হবে। একটা জিনিস বোঝা উচিত যে এটা বাংলাদেশ টিম, আপনি কয় নম্বরে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে, ঠিক আছে?
টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে 7 নম্বরে ব্যাটিং করতে হবে, আপনি ওপেনার, আপনার আপনাকেই ব্যাটিং করতে হবে। টিমের জন্য যেটা সবচেয়ে হেল্পফুল হবে, টিমের জন্য যেটা সবচেয়ে ভালো হবে, এটা পুরো দেশের সম্পত্তি। আপনাকে যে রুল দেওয়া হবে সেটা আপনার বুঝি ভালো নাও লাগে, আপনাকে পালন করতে হবে। ভালো না লাগলে আপনি এখানে খেলার দরকার নেই আপনার। এছাড়াও সালাউদ্দিন কথা বলেছেন জাতীয় দলের পাইপলাইনের উন্নতি, সাবেক অধিনায়ক শান্তর দলে থাকার যৌক্তিকতা সহ একাধিক বিষয় নিয়ে। এখন দেখা যাক মাঠের খেলায় তার কতটুকু বাস্তবায়ন করতে পারে টিম টাইগার্স। মাহফুজা আহমেদ, কালবেলা। সৌদি আরবের ফুটবলে 2.5 বছর কাটালেও ক্লাবটিকে এনে দিতে পারেননি কোনো শিরোপা। ব্যক্তিগত অর্জনের পাল্লা ভারী হলেও ক্লাবের হয়ে তার অর্জনের খাতায় মাত্র 1টি শিরোপা। ফলে আলোচিত শতাব্দীর সেরা চুক্তিও হয়ে গেছে স্থগিত। রোনালদোর ভবিষ্যৎ কি তাহলে অনিশ্চয়তায়? সেটাই জানবো প্রতিবেদনে। সৌদি প্রো লিগে মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ছন্দে থাকা রোনালদো মৌসুম শেষে ব্যক্তিগত অর্জনের পাল্লাটা ঠিকই করেছেন সমৃদ্ধ, কিন্তু তাতে দলের লাভ হয়েছে কতটা? সৌদি প্রো লিগে নিজেদের 4 ম্যাচ বাকি থাকতেই শেষ হয়েছে শিরোপা জয়ের স্বপ্ন। তখন এমন প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক। ব্যক্তিগত অর্জনে রোনালদো দিনকে দিন এগিয়ে গেলেও তার ক্লাব আল নাসর এখনও শিরোপাহীন। চলতি মৌসুমেও শেষ হয়েছে শিরোপা জয়ের স্বপ্ন, স্থগিত হয়েছে নতুন চুক্তি। এমন খবরই সামনে এনেছে ক্রীড়াভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম মার্কা। আল ইত্তিহাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে শিরোপা জয়ের স্বপ্ন শেষ হওয়ার দিন রোনালদোর প্রতিক্রিয়া ভালোভাবে নেয়নি ক্লাব কর্তারা। ম্যাচ শেষে বেশ খানিকটা ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়েছেন পর্তুগিজ এই তারকা। আর এরপর থেকেই গুঞ্জন ডালপালা মেলেছে, হয়তো শতাব্দীর সেরা চুক্তিটাকে না বলতে চলেছেন আল নাসরের সবচেয়ে বড় এই তারকা। আল নাসরের সাথে নতুন চুক্তিতে রোনালদোকে দেওয়া হয়েছিল অবিশ্বাস্য প্রস্তাব। বিশাল অঙ্কের অর্থের পাশাপাশি সৌদি ক্লাবটির মালিকানাও অফার করা হয়েছিল রোনালদোকে। তবে গেল জানুয়ারিতে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছিল এই অফার হয়তো রোনালদো গ্রহণ করবেন না। এবার সেই সংবাদ মাধ্যমই জানালো রোনালদো স্থগিত করেছেন নতুন চুক্তি। এর আগে মার্কার খবরেই জানা যায় মালিকানা সত্ত্বের 5% সঙ্গে এক মৌসুমের জন্য 18 কোটি 30 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 2295 কোটি টাকা অফার করা হয়েছে রোনালদোকে। কয়েক মাস যেতে না যেতেই সেই মার্কায় খবর দিল আপাতত দুই পক্ষের চুক্তি স্থগিত। 2023 সালের জানুয়ারিতে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ক্লাবটিকে লিগ বা মহাদেশীয় কোনো শিরোপাই জেতাতে পারেননি 7টি ব্যালনজয়ী এই তারকা। একমাত্র অর্জন 2023 সালে আরব ক্লাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়। ক্লাবটিতে 2.5 বছর পেরিয়ে যাচ্ছে বলেই হয়তো এখন প্রাপ্তির হিসাবটা কষতেই হচ্ছে রোনালদোকে। সাদাতুর রাফি, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।